আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। ফ্যাসিস্ট সরকারের অনিয়ম ও দুর্নীতি সহ অব্যবস্থাপনা নিয়ে চলছে ব্যবসা খাত। এখনো সবকিছু চলছে আগের নিয়মে, ফলে নতুন বাংলাদেশের কোনো সুফলই পাচ্ছে না ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য অনিয়ম ও দুর্নীতি দূর করতে জাতীয় রাজস্ব বোর্ড থেকেও নেওয়া হয়নি তেমন কোনো উদ্যোগও। এই অবস্থা পরিবর্তনে এক হাতে প্রয়োজনীয় সংস্কার করে তা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন ঘটার আগে দেশের অর্থনীতিকে ভয়াবহ অবস্থায় রেখে যায় ফ্যাসিস্ট সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সেই থেকে উত্তরণী হয়ে পড়ে অন্যতম প্রধান চ্যালেঞ্জ। ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ নেওয়ার পর সেখানে কিছুটা স্থিতিশীলতা আসলেও ব্যবসা বাণিজ্যে এখনো রয়ে গেছে আগের সেই অনিয়ম দুর্নীতি। উদ্যোক্তারা বলছেন, বন্দরে পণ্য রপ্তানিতে নানা সমস্যায় পড়ছেন তারা। কন্ট্রাকশন পলিসির জন্য ইন্টারেস্ট রেট ইজ ভেরি হাই, তার সাথে সাথে ক্লাসিফিকেশন 6 মাসের জায়গায় 3 মাস নিয়ে আসা হয়েছে। অদক্ষ লোকদেরকে শিক্ষিত না করে রাদার তারা যে চিটাগং পোর্ট বা ডিফারেন্ট পোর্ট স্টেশনে রাখা হচ্ছে, তাদের কারণে কিন্তু সব ইম্পোর্টাররা হ্যাসেল ফিল করছে এবং কেউই কিন্তু ঠিকমতো সময় মতো জিনিস তো ক্লিয়ার করতে পারছেই না। উপরন্তু এক একজনকে পোর্ট ড্যামারেজও দিতে হচ্ছে, পোর্ট ড্যামারেজ যেটা 4 টাইম বেড়ে গেছে, এবং এদেরকেও স্পিড মানি দিতে হচ্ছে। এক বছরেও বিনিয়োগে স্থবিরতা কাটেনি। এই জন্য সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে দায়ী করছেন ব্যবসায়ীরা। দুর্নীতি বলেন, অবকাঠামো বলেন, সেটা আপনি ভৌত অবকাঠামো বলেন, সামাজিক অবকাঠামো বলেন, কোনোটাই তো ঠিক নেই। অতএব এগুলি ঠিক না করলে এমনি তো ব্যবসা বাণিজ্যের প্রসার হবে না, বিনিয়োগ বৃদ্ধি পাবে না, কর্মসংস্থান হবে না। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য যে ধরনের হিউম্যান ক্যাপিটাল দরকার সে তো আমার ধারে কাছেও নাই ভাই। প্রাইভেট সেক্টরের যে ব্যাংক থেকে ঋণের যে প্রবৃদ্ধি, সেখানেও আমরা দেখছি যে যেখানে বাংলাদেশ ব্যাংকের টার্গেট 9.5-এর মতো ছিল, অ্যাকচুয়ালি সেটা 6.5-এরও কম হয়েছে। এখন আবার একটা 11% টার্গেট আমরা দেখছি বাজেটে দেওয়া হয়েছে। তো সেইটাও কাছাকাছি যাওয়া খুবই দুরূহ হবে, মূল্যস্ফীতির চাপ সবটা মিলে। দেশের নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই বলে জানান অর্থনীতিবিদ ও উদ্যোক্তারা। ব্যবসা পরিবেশের দিক থেকে বলি আর উদ্যোক্তাদের মনোভঙ্গির দিক থেকে বলি, অবশ্যই একটা কিছুটা হতাশাজনক একটা ভাব আছে। এখন আমাদেরকে এটা থেকে অবশ্যই উত্তরণ করতে হবে। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। চলে আসছে। চট্টগ্রাম বন্দরে আবারও কন্টেইনার জট তৈরি হয়েছে। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, আগের চেয়ে বন্দরের সক্ষমতা বেড়েছে। অপারেশনাল কাজে কোনো সমস্যা হচ্ছে না, কন্টেইনার খালাস স্বাভাবিক রয়েছে। তবে জট নিরসনে প্রায় 10,000 কন্টেইনার দ্রুত নিলামে বিক্রির আদেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দীর্ঘদিন ধরে এসব কন্টেইনারগুলো নিলামে না তোলায় আটকে আছে 150 কোটি টাকারও বেশি রাজস্ব। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। এনবিআরের ডাকা কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয় দীর্ঘ কন্টেইনার জট। এসব জট কাটিয়ে বর্তমানে কন্টেইনার কমেছে 45,000-এ। এতে বন্দর কার্যক্রমে স্বাভাবিক অবস্থা ফিরলেও প্রায় 18% জায়গা দখল করে আছে দীর্ঘদিন ধরে পড়ে থাকা 10,000 কন্টেইনার। আইনি জটিলতার কারণে দীর্ঘদিন নিলাম না ডাকায় সরানো যাচ্ছে না এসব পরিত্যক্ত কন্টেইনার। এতে আর্থিক লোকসান গুনতে হচ্ছে শিপিং লাইনগুলোকে। পরিত্যক্ত এসব কন্টেইনারের 357টিতে আছে সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ও পটাশিয়াম হাইড্রোক্সাইডের মতো বিপজ্জনক রাসায়নিক পদার্থ। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে বাধার পাশাপাশি তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি। দীর্ঘদিন ধরে নিলাম না ডাকায় বন্দরে আটকে আছে 150 কোটি টাকারও বেশি রাজস্ব। তেজস্ক্রিয়তা যুক্ত যে পণ্যগুলো আছে সেগুলোকে দ্রুত এগুলোকে একটা জায়গায় যদি সরিয়ে নেওয়া যায় এবং ওখান থেকে যদি আপনার নিলাম করা যায়, তাতে করে কিন্তু ওই তেজস্ক্রিয়ত যে আইটেমটা আছে তার থেকে কিন্তু অন্যগুলো কিন্তু আপনার এফেক্টেড হবে না। সেই জায়গাটাকে নিশ্চিত করতে হবে। কন্টেইনারগুলো দ্রুত খালাসের জন্য বন্দর কর্তৃপক্ষ প্রস্তুত বলে জানান এই কর্মকর্তা। বন্দরের অভ্যন্তরে থেকে এই 10,000 কন্টেইনার যদি আমরা অকশন করে নিষ্পত্তি করতে পারি, তাহলে আমরা এখানে আরও 10,000 কন্টেইনার আমরা রাখতে পারবো এবং বন্দরের ইন্টারনাল এফিসিয়েন্সি সেটা অনেক বেড়ে যাবে। দেশের অর্থনীতির লাইফলাইন হিসাবে পরিচিত চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন করতে দ্রুত এই কন্টেইনার জট নিরসন হবে বলে আশা করছেন বন্দর ব্যবহারকারীরা।
সাকিব আল হাসান, RTV। জাতীয় অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ মানব সম্পদ দরকার। সেজন্য যে কোনো মূল্যে সুস্থ প্রজন্ম গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত ৩৫টি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র সই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাহিদ রহমানের রিপোর্ট। অ্যাজমা আর মানসিক স্বাস্থ্য সমস্যা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বাড়াতে ৩৫টি মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র সই অনুষ্ঠান। এতে প্রধান উপদেষ্টা বলেন, সামগ্রিক অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ও টেকসই উন্নয়নের জন্য নিবিড়ভাবে জড়িত জাতীয় স্বাস্থ্যসেবা। জাতীয় উন্নয়ন অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ কর্মক্ষম মানব সম্পদ দরকার। দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে করা যাবে না। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা উন্নত করার নির্দেশ দেন তিনি। যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন, আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতার প্রশংসা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। জাহিদ রহমান, RTV, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবিদুল ইসলাম খানকে ভিপি, কবি জসিম উদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শেখ তানভীর বাড়ি হামিমকে GS পদে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া GS পদে বিজয় ৭১ হল ছাত্রদলের আহ্বায়ক এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানভীর আল হাদি মায়েতকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। সকালে ঢাবির অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে এই প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। জানান, ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্যানেল নির্ধারণ করেছে, অন্য কারো হস্তক্ষেপ এখানে ছিল না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল গঠন করেছি। ২৪শে গণঅভ্যুত্থানের সময়ে শিক্ষাঙ্গনে এই দাবি আরো প্রবলতর হয়েছে। ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের চতুর্থ দিনের শুনানি শেষ হয়েছে। ফের শুনানি আগামীকাল। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে তারেক রহমান ও বাবুরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট SM শাহজাহান। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। এর আগে মঙ্গলবার রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আইভি রহমান সহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনা সহ কয়েকশো নেতাকর্মী। কিনা আমার জানা নাই। তারেক রহমান সাহেব সহ লুৎফুজ্জামান বাবর সহ অন্যান্য যে সমস্ত আসামি এই মামলায় আছে, যারা খালাস পেয়েছি হাইকোর্ট থেকে, ইনশাল্লাহ এই খালাসের আদেশ বহাল থাকবে বলে আমরা প্রার্থনা করেছি এবং আমরা আশাবাদী। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ৬ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেলে এই পর্যন্ত ২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আরও ২ জন সাক্ষী দেওয়ার কথা রয়েছে। এর আগে ৫ দিনে মোট ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। সকালে এই মামলায় একমাত্র গ্রেপ্তার আসামি বর্তমানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়াও জুলাই আন্দোলনে ৫ই আগস্ট রাজধানীর চারখানপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যা মামলারও সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। এই মামলায় গ্রেপ্তার ৪ আসামিকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হঠাৎ অসুস্থ বোধ করায় মঙ্গলবার দিবাগত রাত 1টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন বিএনপি মহাসচিবকে দেখতে যান জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন তিনি। এ সময় বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা কাটাতে এবং সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা দরকার। বিএনপির সাথে জামায়াতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় আছে জানিয়ে প্রধান রাজনৈতিক দল হিসেবে দু দলের বিদ্যমান প্রতিদ্বন্দ্বিতাকে সুস্থ রাখার আহ্বান জানান ডাক্তার তাহের। দেশ ও জাতির জন্য মির্জা ফখরুলের মতো বিজ্ঞ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ প্রয়োজন আছে বলেও মন্তব্য করেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। এটার পরে আসলে আমরা একসাথে রাজনীতি করেছি, আমরা একসাথে নির্বাচন করেছি, একসাথে আমরা সরকারই ছিলাম। সুতরাং আমাদের সাথে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে এটা এখনো বজায় আছে। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ যদি কিছু বলে সেটা আমরা মনে করি সেটা উচিত না এবং সেটাকে আমরা অত আমলে নেই না। আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে, এটার জন্য আমি মনে করি সকল দলের, বিশেষ করে বড় দলগুলোর ভিতরে একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত। মশার অত্যাচারে যখন অতিষ্ঠ দেশের মানুষ, তখন আসলো বিশ্ব মশা দিবস। বিশ্বব্যাপী দিনটিতে মশা এবং মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হলেও দেশে নেই তেমন কোনো আয়োজন। যেখানে প্রতি বছরেই মশাবাহিত রোগে শত শত মানুষের মৃত্যু হচ্ছে, সেখানে মশা দিবস উপহাসেরই নামান্তর। মশা মারতে ঢাকার 2 সিটি কর্পোরেশন শত শত কোটি টাকা খরচা করলেও নিস্তার মিলছে না মশাবাহিত রোগ থেকে। নাজমুল হুদার রিপোর্টে থাকছে এর বিস্তারিত। দিন কি রাত, আলো বা আধার, 24 ঘন্টায় ঘনবসতির এই নগরে নৃত্যসঙ্গী মশা। অন্ধকারে মশার গুনগুন শব্দ যেমন বিরক্তি আনে, তেমন দিনের আলোয় এডিস মশার কামড় ঝুঁকিতে ফেলে মানুষের জীবন। দিন যতই গড়াচ্ছে ততই নগরের অলিগলি থেকে সর্বত্র দখলে নিচ্ছে মশা। ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগের বিস্তার রোধে প্রতি বছরই মশার পেছনে মোটা অঙ্কের টাকা ঢালছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তথ্য বলছে, চলতি অর্থবছর মশা নিয়ন্ত্রণে বাজেট ধরা হয় 182 কোটি টাকা। গত অর্থ বছরে 165 কোটি টাকা, 2023-24 অর্থ বছরে 128 কোটি টাকা, 2022-23 অর্থ বছরে 83 কোটি টাকা এবং 2021-22 অর্থ বছরে খরচ ছিল 76 কোটি টাকা। তাতেও মশার কামড়ে মৃত্যু থেকে রেহাই মিলছে না নগরবাসীর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর ডেঙ্গুর তাণ্ডবে প্রাণ হারায় শতাধিক মানুষ। এছাড়া গত বছর 575 জন, 23 সালে 1705 জন, 22 সালে 281 জন এবং 21 সালে 105 জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশকে মশার দেশ হিসেবে আখ্যা দিয়ে বিশেষজ্ঞরা বলেন, মশার দেশেই অবহেলিত হচ্ছে মশা দিবস। অপরিকল্পিত নগরায়ন, ক্যান ফুড, প্যাকেট ফুডের ব্যবহার, যে কারণে বাংলাদেশে মশার জন্য অত্যন্ত উর্বর ভূমি। মশার দেশ বাংলাদেশ, এটি বলাই যায়, কারণ পৃথিবীতে মশার ঘনত্ব এত বেশি কোথাও নেই। বাংলাদেশে ডেঙ্গু, চিকুনগুনিয়া, সম্প্রতি জিকাও ধরা পড়েছে। সঙ্গে রয়েছে ফাইলেরিয়া, জাপানিজ এনসেফ্যালাইটিসের মতো মশাবাহিত অনেক রোগ। এই 20 আগস্ট মশা দিবস তেমনভাবে বাংলাদেশে পালিত হয় না। সমন্বিত ভেক্টর ব্যবস্থাপনা বিভাগ ছাড়া এডিস মশা নিয়ন্ত্রণ করা সম্ভব না বলেও মত দেন বিশেষজ্ঞরা। নাজমুল হুদা, RTV, ঢাকা। উদ্বোধন করা হয়েছে গাইবান্ধা কুড়িগ্রামবাসীর স্বপ্নের মওলানা ভাসানী সেতু। সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কুড়িগ্রামের চিলমারের মধ্যে সংযোগ স্থাপন করবে সেতুটি। তিস্তা সেতু নামকরণ করা হলেও মন্ত্রণালয়ের নির্দেশে সেতুটির নাম মওলানা ভাসানী সেতু করা হয়েছে। সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় 1490 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করেছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান পিসি গার্ডার। 2021 সালে নির্মাণ কাজ শুরু হওয়া সেতুটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় 1243 কোটি টাকা। রাজধানীর উত্তরা পূর্ব থানায়
ইশতিয়াক মাহমুদকে হত্যা চেষ্টা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আসাদুর রহমান কিরণের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক এই আদেশ দেন। একই মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া জুলাই আন্দোলন চলাকালে মোহাম্মদপুর থানায় ট্রাক চালক হোসেন নিহতের মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। পরে বিচারক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র সাহেব উনি গাজীপুর থেকে যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ এই উত্তরায় এসে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপরে আক্রমণ করেছে। সেজন্য এই আসামিকে রিমান্ডে নিলে পরে মামলার সাথে কারা সম্পৃক্ত সে বিষয়ে জানা যাবে, মামলার তদন্তের অগ্রগতি হবে, ন্যায় বিচার নিশ্চিত হবে। উভয় পক্ষকে শ্রবণান্তে রাষ্ট্রপক্ষের বক্তব্যে সন্তুষ্ট হয়ে মাননীয় আদালত এই আসামিকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুল্ক হার কমায় দিনাজপুরের হিলিস্থল বন্দর দিয়ে রেকর্ড পরিমাণ চাল এবং পেঁয়াজ আমদানি হয়েছে। দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে গত 2 দিনে ভারত থেকে 4500 মেট্রিক টন চাল এবং 1190 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। সম্প্রতি চাল আমদানিতে শুল্ক হার 63.5% থেকে কমিয়ে মাত্র 2% নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে নতুন করে পেঁয়াজ আমদানির অনুমোদন আইপি বন্ধ করেছে কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ। আরও একটি সাফের মঞ্চে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে লাল সবুজের মেয়েদের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। শিরোপায় চোখ রেখে প্রথম ম্যাচে জয় নিয়ে আসর শুরু করতে চায় বাংলাদেশ। এদিকে ঘরের মাঠে খেলা, তাই জয়ের ব্যাপারে একটু বাড়তি আত্মবিশ্বাসী ভুটান। থিম্পুতে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় হবে ম্যাচটি। 4 দলের টুর্নামেন্টে একে অন্যের সঙ্গে লড়বে 2 বার করে। টুর্নামেন্টের শীর্ষ পয়েন্টধারী দল ঘরে তুলবে শিরোপা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।